তাহলে কি ডক্টর পিনাকি ভট্টাচার্যেরও বিচার হবে কিনা, ডক্টর শফিকুর রহমান ডক্টর পিনাকি ভট্টাচার্যের বিচারের দাবি তুললেন কিনা পরোক্ষভাবে? শুধু পিনাকি ভট্টাচার্য তো নয়, বর্তমানে এই ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সহযোগী রাজনীতিক জুনায়েদ সাকি, তার বিচারের দাবি তুলেছেন কিনা ডক্টর শফিকুর রহমান? এই বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং এই বিপ্লবের মাস্টার মাইন্ড তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি মূলত ভারতকে একটা উস্কানি দিয়েছেন বললেই আমি মনে করি। দর্শক, আজকে আপনাদেরকে আমি যে দুটি ভিডিও দেখাবো, আপনারা দেখলে তা সত্যি অবাক হয়ে যাবেন। আমরা জানি যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনাদেরকে প্রমাণ সহকারে তা আমি দেখাবো। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। সেই সরকারের প্রাণ ছিল জামাত ইসলাম। তো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠন থেকে নিতেই হবে, এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তোলার যেসব সংগঠক যারা এর পেছনে কাজ করেছে, বিকল্প সরকার তৈরি করেছে, তাদের বিচারের দাবি জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান, জামাত ইসলামের সম্মানিত আমির। 2024 সালের এই যে নতুন বিজয় দিবস, এই নতুন বিজয় দিবসে জামায়াতে ইসলাম উন্মুক্তভাবে যে বিজয় দিবস পালন করতে পেরেছে বহু বছর পর, সেই বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণে এই দাবি জানান তিনি। এখন কি দাবি তিনি জানিয়েছেন সেটির আমি শোনাচ্ছি, কিন্তু তার এই দাবির প্রেক্ষিতে একটি প্রশ্ন সামনে এসেছে, তাহলে কি ডক্টর পিনাকি ভট্টাচার্যেরও বিচার হবে কিনা, ডক্টর শফিকুর রহমান ডক্টর পিনাকি ভট্টাচার্যের বিচারের দাবি তুললেন কিনা পরোক্ষভাবে? শুধু পিনাকি ভট্টাচার্য তো নয়, বর্তমানে এই ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সহযোগী রাজনীতিক জুনায়েদ সাকি, তার বিচারের দাবি তুলেছেন কিনা ডক্টর শফিকুর রহমান? কেন আমি এই কথা বলছি? এই কথা বলছি এই কারণে যে আমার কাছে 2013 সালের বিডি নিউজের একটি ওই সময়ের নানান রকম ঘটনা প্রবাহের তো তথ্য প্রমাণ সেইভাবে নেই, কিন্তু ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি যে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন তার প্রমাণ এখনো রয়ে গেছে বিডি নিউজের এই লিঙ্কটাতে, যেখানে দেখা যাচ্ছে তিনি বসে আছেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হিসেবে বক্তৃতা দিচ্ছেন, এবং তার পাশে যেই ছবিগুলো প্রকাশ হয়েছে, একজন আছেন আরিফ জেবতিক, যিনি এখনও সোশ্যাল মিডিয়াতে সক্রিয় আছেন। আওয়ামী লীগের রাজনীতি সরাসরি তিনি হয়তো সেভাবে করেন না, কিন্তু শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক তিনি। আরও আছেন মারুফ রসুল, আওয়ামী লীগের সাবেক ক্যাডার, বুদ্ধিবৃত্তিক ক্যাডার, সিপি গ্যাং নামক নিকৃষ্ট একটি গালিতন্ত্রের প্রতিষ্ঠাতা তিনি। এই মারুফ রসুল, আরিফ জেবতিক এবং পিনাকি ভট্টাচার্যরা এক সময় সহযোগী ছিল। অনেকে প্রশ্ন করেন আপনি কোথায় ছিলেন তখন, আপনি এত বড় কথা বলেন, আমি সেই প্রশ্নের উত্তরও দিচ্ছি। তো এই পিনাকি ভট্টাচার্য শুধুমাত্র শাহবাগের সমর্থক নন, কর্মী নন, তিনি একজন সংগঠক হিসেবে সে সময় গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায় নানানভাবে জনমত তৈরি করেছেন। কিসের জনমত? যে জামায়াতে ইসলামী বাংলাদেশের যুদ্ধাপরাধীদের দল এবং তাদের শাস্তি হতে হবে, তাদের ফাঁসি হতে হবে। যে মাহমুদুর রহমান শাহবাগে আমার দেশের মাধ্যমে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শুনেছিলেন, সেই ফ্যাসিবাদের দাবিটার প্রথম দাবি ছিল বিচারিক হত্যাকাণ্ডকে সমর্থন করা, ফাঁসি চাই না। স্বাভাবিক বিচার প্রক্রিয়ায় কাদের মোল্লার যে শাস্তি হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড, সেটা না, ফাঁসি চাই। অর্থাৎ আমি চাই ফাঁসি, সেটা তুমি কিভাবে দিবা সেটা তুমি জানো। এইটাকে বলে বিচারিক হত্যাকাণ্ড, মব, জনদাবি, মবের দাবিকে প্রাধান্য দিয়ে।
তো সেই দাবিতে মানুষকে সংগঠিত করেছিলেন আজকের পিনাকি ভট্টাচার্য, আমাদের অন্যতম প্রিয় মুখ। শুধু সংগঠিত করেছিলেন, এই ছবি দিয়ে কি প্রতিষ্ঠিত হয়? না, প্রতিষ্ঠিত হয় না। সেই সময় তিনি ৭১ টেলিভিশনের একটি সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাবেক তৎকালীন একে আজাদ চৌধুরীর উপস্থিতিতে তিনি কি বলেছিলেন জামাতে ইসলামের বিচার নিয়ে, সেটিও এই তার গণজাগরণ মঞ্চের সংগঠক হিসেবে ভূমিকার একটু সংযোজন করা প্রয়োজন। মেয়ার কোলাবোরেটর জামাত ওয়াজ পার্ট অফ দিস পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তারা 4টা মন্ত্রী ছিল, কমার্স, রেভিনিউ, ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন। 4টা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। তো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে, এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। শুধুমাত্র রাজাকারি করা, শুধুমাত্র আল বদর আল শামস বাহিনী গঠন করাই নয়, এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায়, সমস্ত অনাচার, সমস্ত বর্বরতা, সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে। তো এখন এরপরে পিনাকি ভট্টাচার্য তার রাজনৈতিক অবস্থান বদল করেছেন এবং তিনি ক্ষমাও চেয়েছেন, বলেছেন যে তিনি বাধ্য হয়ে তখন শাহবাজ গণজাগরণ মঞ্চে গিয়েছিলেন। কেন বাধ্য হয়ে? যে তিনি যেহেতু সিপিবি, বাম রাজনৈতিক দল, যেটাকে আজকের জেনজিরা বলে যে গোসল না করাদের দল, সেই বাম রাজনীতি করতেন এবং বাম রাজনীতি করার প্রেক্ষাপটে দলের সদস্যপদ টিকিয়ে রাখার জন্য দলের ইনস্ট্রাকশনে তিনি গিয়েছিলেন শাহবাগে। যদিও সিপিবি শুধু তিনি একাই করতেন না, আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে বাংলাদেশে যারা সিপিবি রাজনীতির সমর্থক। তারা কেউ এভাবে ব্যাখ্যা দেয় নাই মুজাহিদুল ইসলাম সেলিম অথবা পরলোকগত হয়েছেন মঞ্জুরুল হাসান ভাই, কেউ এই ব্যাখ্যা দেয়নি যে না, তারা বাধ্য করেই পাঠিয়েছিলেন কিনা সিপিবির এই কর্মীকে গণজাগরণ মঞ্চে। আজকে কেন আমি এই আলোচনাটা করছি এই কারণে যে এই অভিযোগ কি আমি তুলেছি, না সেদিনের যারা গণজাগরণ মঞ্চের সংগঠক পিনাকি ভট্টাচার্যের সাথে মিলে যারা এই ফাঁসির দাবি তুলেছিলেন রাজাকারদের, তারাই তুলছেন। আরিফ জিকতিবের একটি স্ট্যাটাস শেয়ার করেছেন ফেসবুকে। তিনি বলছেন যে আজকে জামাত ইসলামের আমিরের বক্তব্যের পর আমার জেলে যেতে, কারাগারে যেতে কোনো আপত্তি নেই, কেননা আমি মনে মনে ভাবছি আমার ডান পাশে থাকবেন পিনাকি ভট্টাচার্য, বাদিকে থাকবেন বাকি বিল্লাহ, ডান দিকে থাকবেন আরও একজন, নাম বলেছেন, আমি নাম নিতে চাই না। তো সেইটা যার নাম নিয়েছেন সেখানে যে বাকি বিল্লাহ, যিনি অন্যতম আরেকজন সংগঠক, তিনি বলছেন যে আরিফ জিকতিকের সাথে, পিনাকি ভট্টাচার্যের সাথে এই জেলে গেলে আমার বোরিং লাগবে না, অর্থাৎ আমার খারাপ লাগবে না, এই কারণে যে আমি 2024 সালকেও ওন করি। 2024 সাল শেখ হাসিনার যে গুন্ডাতন্ত্র, স্বৈরতন্ত্র, গণহত্যাকে বিরোধিতা করেছে, আমি প্রতিবাদ করেছি, আমি ছাত্রদের পাশে ছিলাম এই সময়ের বাস্তবতায়, আবার 13 সালের সেই সময়ের বাস্তবতায় আমিও যুদ্ধাপরাধের বিচার চেয়েছি। সুতরাং আমি বোরিং হব না, বোরিং হলে আরিফ জিকতি হবে আর সম্ভবত পিনাকি ভট্টাচার্য হবে, এই ধরনের কোনো একটা কথা লিখেছেন। সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট এবং আলোচনার বিষয় নিয়ে যেহেতু আমি আলোচনা করি, এই জন্যই এই আলোচনাটা এসেছে যে পিনাকি ভট্টাচার্য কি শাহবাগের বিরোধিতার কারণে জামাত ইসলামের যে বিচারের দাবি, সেই দাবিতে অভিযুক্ত হবেন কিনা, এই আলোচনাটা এখন এসেছে। এখন অনেকেই বলবেন যে আপনি কেন আপনার সহযোদ্ধাদের বিষয়ে কথা বলছেন, সহযোদ্ধাদের পেছনে লেগেছেন। দেখুন, আমি ফেসবুকে এবং অন্যান্য জায়গায় নানানভাবে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস এবং অন্যান্যদের সমালোচনা করেছি। কেন করেছি? যে আমাদের যে রক্ত রঞ্জিত সরকার, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আমরা যে স্বৈরতন্ত্রকে তাড়িয়েছি, সেই সরকারের স্থিতিশীলতা বিনষ্টে কাজ করছে, এই অভিযোগ তুলে আমি পিনাকির একাধিকবার সমালোচনা করেছি। কিন্তু আমি ভিডিওতে
কোনোদিন একটা শব্দও তাকে নিয়ে আলোচনা করিনি এবং তার বিপক্ষে আমি ভিডিওতে যুদ্ধেও যেতে চাই না। কেউ যদি যুদ্ধ শুরু করে আমি করব, অসুবিধা নেই, আমার কাছে অনেক তথ্য প্রমাণ আছে, কিন্তু আমি নিজে যেতে চাই না। এই কারণে যে 24-এর সহযোদ্ধা, আমাদের ছাত্র জাগরণে, ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু দেশ অস্থিতিশীল করা, সরকারকে অস্থিতিশীল করা এবং ব্যক্তি আক্রোশ পদ পদবি না পেয়ে সরকারকে দুর্বল করার যে মিশন শুরু থেকেই নিয়ে নেমেছিলেন, আমি ফেসবুকে নানানভাবে বিরোধিতা করেছি। যারা সোশ্যাল মিডিয়া আমাকে ফলো করেন আপনারা জানেন, কিন্তু আমি ভিডিও আলোচনাতে করিনি, ইউটিউবে এই বিতর্ক নিয়ে আসিনি। আজকে কেন নিয়ে আসলাম এই কারণে যে বিতর্কটা তুলে দিয়েছেন খোদ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। এখন শুনি শফিকুর রহমান আসলে কি বলেছেন, তার ভাষায় কি, তিনি কি বলতে চেয়েছেন। শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। আর যে সমস্ত শাহবাগীরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল, জনগণ তাদেরও বিচার চায়। এক দেশে দুই সরকার, এক সরকার বসে আছে পার্লামেন্টে, আরেক সরকার বসে আছে শাহবাগে। পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না, নামে না। শাহবাগের সরকারের, ভুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে। সেদিন আপনাদের এখন যা কথা বলার আমি পেছনে বলে দিয়েছি। আমি শাহবাগে আমার ভূমিকা কি সেটি একদম শেষে বলছি, তবে তার আগে এই ট্যাগিং, অর্থাৎ এক পক্ষ শাহবাগ, এক পক্ষ রাজাকার, এই যে বিভক্তি এবং এই যে দ্বন্দ্ব আমাদের শুরু হলো, যেটা আবার উস্কে দিলেন ডাক্তার শফিকুর রহমান, একটা রাজনীতির শীর্ষ পদে থাকা একজন ব্যক্তি, সেটি আমাদের সমাজকে কতখানি ঐক্য থাকবে না বিভক্তি থাকবে। আপনারা বলবেন যে এই ঐক্য তো নেই, এটা বিভক্ত এরই মধ্যে। এখন ঠিক আছে, সমাজ বিভক্ত থাকে, বিভক্ত সমাজকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হয়, কোথাও না কোথাও আমাদের এক হতে হয়, ছাড় দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। ডক্টর শফিকুর রহমান যদি বলতেন, কিংবা তার যদি এই ধরনের ধারণা থাকতো যে জামায়াত ইসলামের যারা শীর্ষ নেতা, তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে বিচারের হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে, ইতিহাসের ক্ষত তৈরি হয়েছে, এবং এই বিচারিক হত্যাকাণ্ডের জন্য আমরা জনগণের কাছে এর বিচার চাই, আমরা জনগণের কাছে এর বিচার দিলাম, সেটা একরকম ভাষা হতে পারত। অথবা তিনি এটাও বলতে পারতেন যে কোনো হত্যাকাণ্ডই আসলে ঘৃণার। 24-এর যে হত্যাকাণ্ড হয়েছে এর যেমন বিচার হতে হবে, তেমনি এবং এই বিচারের জন্য এই দলকে ক্ষমা চাইতে হবে, আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, অথবা তাদেরকে নিষিদ্ধ করতে হবে। ঠিক সেই দাবি যদি তিনি তুলতেন, তাহলে আবার 71-এর ভূমিকার জন্য জামায়াত ইসলামের নিষিদ্ধ করার ভূমিকাও কিংবা দাবিও সামনে চলে আসতো মাঠে। তো সেই রকম যে আমাদের যে বিভেদ, আমাদের যে দ্বন্দ্ব, আমাদের এই 71 প্রশ্নে, 24 প্রশ্নে আমাদের রাজনৈতিক দলগুলোর যে অনৈক্য এবং আমাদের সমাজে যেসব নানান মত এবং পথ রয়েছে, সেগুলোকে সামনে কিভাবে আনা যায়। খুব ভালো হতো যদি জামায়াতে ইসলামী নতুন নামে বাংলাদেশে একটি রাজনীতি করতে পারতো, যেখানে 71-এর কলঙ্ক তারা আর বয়ে বেড়াতে হতো না। খুব ভালো হতো যদি আওয়ামী লীগকে সামগ্রিকভাবে আমরা নিষিদ্ধ করে জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগকে একই সাথে নিষিদ্ধ করার বিল সংসদে কিংবা ছাত্র জনতা আনতে পারতো, যে এই দুটি দলের গায়ে কলঙ্কবোধ আছে, সুতরাং এরা এই নামে আর রাজনীতি করতে পারবে না। এই প্রশ্নে একটা গণভোট চাই আমরা, যেমন গণভোটের যে বিধান এসেছে পঞ্চদশ সংশোধনী বাতিলের মধ্যে। তাহলে কি হতো, যারা আওয়ামী লীগের সমর্থক, মুক্তিযুদ্ধের সমর্থক, কিন্তু শেখ হাসিনার স্বৈরতন্ত্র, শেখ হাসিনার চাঁদাবাজি, আওয়ামী লীগের এই যে গণহত্যার দায়ের বোঝা ঘাড়ে নিতে চায় না, তারাও নতুন নামে রাজনীতি করার সুযোগ পেত। আবার তরুণ প্রজন্ম, জামায়াত ইসলাম কিংবা শিবিরের যাদের হৃদয়ে বাংলাদেশ, তারাও নতুন নামে রাজনীতি করার সুযোগ পেত। 71-এর যে দায়, ইতিহাসের দায় হয়তো নেওয়া লাগতো না তাদের। এটা একটি সম্ভাবনা ছিল। এখন সেই দাবি তুলবে কিনা আজকে ছাত্র তরুণ প্রজন্ম, যে না, আমরা গণভোট চাই, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম একই সাথে নিষিদ্ধ করা হবে, কেননা বাংলাদেশের জনগণের উপরে এই দুটি দলের ঐতিহাসিক রক্তের দায় আছে। আমি জানি দর্শকরা অনেকেই পছন্দ করবেন না, কিন্তু
কে পছন্দ করলো কে পছন্দ করলো না সে বিষয়টি নিয়ে তো আমি আলোচনা করি না, আমি আলোচনা করি একেবারে কঠিন সময়েও নিরেট সত্য কথা বলার জন্য। আদারওয়াইজ এই যে শাহবাগের জাতীয় বিচারের দাবি তুললেন ডক্টর শফিকুর রহমান, এটি একটি দীর্ঘমেয়াদী বিভক্তি ডেকে আনবে আমাদের জাতীয় জীবনে। আমরা নিজেরা টের পাবো না যে এই ট্যাগিংয়ের রাজনীতি আবার কবে আমাদের উপরে কুড়াল, চাপাতি, হাতুড়ি এবং রক কাটার টুলস হিসেবে সামনে ফিরে আসবে। হুমায়ুন আহমেদ তার একটি নাটকে তুই রাজাকার একটি স্লোগান ব্যবহার করেছিলেন। তারপর থেকে রাজাকার শব্দটি গালিতে পরিণত হয় বাংলাদেশের জনমনে। সেই রাজাকার শব্দকে পুঁজি করে শাহবাগের গণজাগরণ মঞ্চ, রাজনৈতিক ভিন্নমত সবাইকে জামাত, শিবির, রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে মারার লাইসেন্স পেয়ে গেছিল আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদকে পরাস্ত করেছি এবং বলেছি ফ্যাসিবাদ আমরা আর ফিরিয়ে আনবো না, ফ্যাসিবাদী বন্দোবস্তের পতন। তো যেই কারণে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছিল সেই একই চর্চা আমরা শুরু করলাম কিনা, আমরা প্রতিপক্ষকে শাহবাগী ট্যাগ দিয়ে রাজনীতি করছি কিনা। ট্যাগিংয়ের রাজনীতি জামায়াত, শিবির এবং অন্যরা পছন্দ করেন না। তারা অনায়াসেই নিজেদেরকে খুব দুর্বল, কষ্ট পান যদি তাদেরকে রাজাকার বলা হয়, কিন্তু একই সাথে পরক্ষণেই তারা অন্যকে শাহবাগী ট্যাগ দিয়ে তুই গোসল কর এই ধরনের কথা মজা পান খুব, তাই তো? তো রাজাকার যদি ট্যাগিংয়ের রাজনীতি হয়, শাহবাগী তো ট্যাগিংয়ের রাজনীতি। আমরা কি এই দ্বন্দ্বে থাকবো নাকি আমরা সামনে এগিয়ে যাব? আর শাহবাগী যদি ট্যাগিংয়ের রাজনীতি হয়, জামাত, শিবির, রাজাকার ট্যাগ দিয়ে অগণিত মানুষকে হত্যার লাইসেন্স দেওয়া হয়েছিল শেখ হাসিনার হাতে, আজকে শাহবাগী ট্যাগ দিয়ে জামাত, শিবিরের হাতেও কি অগণিত মানুষকে নিগৃহীত হত্যার লাইসেন্স দেওয়া হচ্ছে কিনা? আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়, জামায়াত ইসলামীর যারা এই ন্যারেটিভ ধারণ করছেন তারা কি নয়া ফ্যাসিস্ট আচরণ করছেন না? আমি শেষ করব, আমার ভূমিকা কি অনেকেই প্রশ্ন জানতে চান। 2013-14 সালে আমি কোথায় ছিলাম? 2013 সালে আমি চ্যানেল 24-এর বিশেষ প্রতিনিধি ছিলাম, আমি অ্যাক্টিভিস্ট ছিলাম না। আমি অ্যাক্টিভিস্ট হতে বাধ্য হয়েছি 2014 সালের নির্বাচনে, যখন আমি দেখেছি আমার চোখের সামনে কিভাবে একটা নোংরা নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা এসেছে এবং সেই সরকারের বৈধতা নেওয়ার জন্য কি হীন প্রচেষ্টা করেছে। তারপর থেকে আমি প্রতিবাদ শুরু করি এবং প্রতিবাদের পর আস্তে আস্তে আমাকে দেশ ছাড়া হতে হয়। দেশ ছাড়া হওয়ার পরে আমার যে বাংলাদেশ রাষ্ট্র নিয়ে যে চিন্তা, প্রতিবাদ, কাজকর্ম, প্রত্যেকটার কেন্দ্রে ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, গণতন্ত্র ফিরিয়ে আনা, এবং আমি সেই পথেই আছি। 2013 সালের আমি চ্যানেল 24-এর একজন মাঠের সাংবাদিক ছিলাম। সেই মাঠের সাংবাদিক থাকা অবস্থায় আমি শাহবাগে গিয়েছি একাধিক দিন সংবাদ কভার করার জন্য। আপনারা যে ছবিটি দেখছেন এটি শাহবাগের মাঝখানে দাঁড়িয়ে চ্যানেল 24-এর লাইভ করার সময় ছবি, এবং সেই সময়ও আমি দেখেছি পিনাকি ভট্টাচার্য নিজে কিভাবে শাহবাগে দিনের পর দিন তার উপস্থিতি জারি রেখেছিলেন, শহীদ রুমি স্কোয়াডের সাথে কিভাবে তার সম্পৃক্ততা ছিল। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি। দর্শক, গত পরশুদিন শেষ হয়ে গেল বিজয় দিবস। তো এই বিজয় দিবসের প্রাককালে অনেকেই অনেক মন্তব্য করেছেন, অনেকেই অনেক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই সব স্ট্যাটাসে নানাভাবে তারা বিজয় উদযাপন করেছেন এবং দেশের মানুষকে একত্রিত করেছেন। এবং এই বিজয় দিবস উপলক্ষে, বিশেষ করে এই হাসিনা মুক্ত প্রথম বিজয় দিবসে আমরা যেভাবে আমাদের সেলিব্রেশন করার কথা ছিল আমরা সেভাবেই করেছি। এবং সবার আগে বাংলাদেশ নামে কনসার্ট হয়েছে, সেই কনসার্টে ব্যাপক লোক সমাগম হয়েছে, সবার ভিতরে একটা উৎসব ভাব। কিন্তু এরই ভিতরে এই বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, যিনি দপ্তরবিহীন উপদেষ্টা, তিনি আবার ডক্টর ইউনূসের একজন সহকারী এবং এই বিপ্লবের মাস্টার মাইন্ড, তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এবং এই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি মূলত ভারতকে একটা উস্কানি দিয়েছেন বললেই আমি মনে করি, যেটার কোনো প্রয়োজন ছিল না। কারণ তার মতো একটা পদে থেকে, আরে উনি তো উপদেষ্টা, আজকে উনি যেই স্ট্যাটাস দিয়েছেন এটা যদি
কোনো জায়গায় কোনো সমাবেশে অন্য কোনো লোক দিতে, যিনি সরকারে নাই, যিনি রাজনৈতিক নেতা কিন্তু সরকারে নাই, তার মুখ থেকে এটা বললে হয়তো বা কিছু মানানসই হতো। কিন্তু তিনি সরকারের একজন উপদেষ্টা পদে বসে থেকে তিনি সরকারের অংশ হয়ে তিনি যেই ফেসবুকে স্ট্যাটাস দিলেন, এটা এই সরকারের ভাবমূর্তিকে অত্যন্ত কলঙ্কিত করেছে এবং ভারতকে উস্কানি দিয়েছে বলে আমি মনে করি। দেখুন, ভারত তো হচ্ছে একটা নাচুনি বুড়ি, তাকে এই মাহফুজ দিল ঢোলের বাড়ি। আমি একটু দেখাই যে তিনি কি লিখেছেন। তিনি একটা ম্যাপ দিয়েছেন, একটা ম্যাপ। এই ম্যাপে তিনি এই বাংলাদেশের সঙ্গে ভারতের আরও অনেক অংশ জুড়ে দিয়েছেন আশেপাশে, এবং তিনি লিখেছেন যে নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটা খণ্ডিত ভূমি, একটা জন্ম দাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না। সেই ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা, রূপান্তর আর সাংস্কৃতিক হেজিমনি লাগে। নইলে ৭১ আর ২৪-এর বয়ানো স্লোগান কেবল মিছে চিৎকার হয়েই থাকবে। বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। তিনি আরও লিখেছেন যে আবারও এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা এবং ভারতের আধিপত্য মুক্ত করতে ৭৫ এবং ২৪ গড়াতে হয়েছে। মানে ৭৫ যে শেখ মুজিবুর রহমান হত্যা এবং ২৪ গড়াতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান ৫০ বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি, কারণ আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। এবং তিনি বলেছেন যে ম্যাপটা বাসানি, আবুল হাসিম, যোগেন মণ্ডল, সোহরাওয়ার্দী সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশ শুরুর বিন্দু, অন্তবিন্দু নয়। ৪৭ থেকে ৭১ থেকে ২৪ এর শেষ নয়, ইতিহাস এখনো অপেক্ষমান। মানে উনি বলেছেন যে ইতিহাস এখনো অপেক্ষমান। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং তিনি এই বাংলাদেশের সঙ্গে ভারতের কিছু অংশ জুড়ে দিয়ে তিনি মূলত ভারতকে উস্কানি দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে বাংলা ভাষাভাষী যারা আছে বাংলাদেশের আশেপাশে, এদেরকে এক করার জন্য এর আগেও একটা প্রস্তাব করা হয়েছে, ইংরেজ আমলেও করা হয়েছে, কিন্তু এটা কেউ মেনে নেয়নি। এবং বাংলাদেশের বর্ডার, ভারতের বর্ডার, এটা একটা মীমাংসিত সত্য। এখন ভারতের কিছু ইউটিউবার, ভারতের কিছু ঠাট্টা রাজনীতিবিদ, তারা ওই বলেও যে দেখেন, একজন বললো যে চট্টগ্রামটা যদি নিয়ে নেওয়া যায়, তো এদের সঙ্গে তো মাহফুজের তুলনা হয় না। মাহফুজ সরকারে আছে। আরে ভাই, সরকারে থাকতে গেলে তো অনেক কথা হিসাব বিকাশ করে বলতে হয়। রাজপথের আন্দোলন আর সরকারে থাকা তো এক কথা না। আপনারা শেখ হাসিনাকে সরিয়েছেন, আপনারা ঠিক সরাননি বলতে আপনারা সামনে ছিলেন। ছাত্র জনতা আন্দোলন করে হাসিনাকে সরিয়েছে, আপনারা অগ্রভাগে ছিলেন। এখন দেখেন, হাসিনাকে সরাতে হলে করতে হয় আন্দোলন, যেই আন্দোলনে মানুষের জীবনহানি হয়, মানুষ আহত হয়, সম্পত্তি ধ্বংস হয়, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। কারণ এই ১৫ বছর ধরে জনগণের ঘাড়ে বসে থাকা স্বৈরাচার হাসিনাকে সরানোর জন্য এগুলোর প্রয়োজন ছিল। কিন্তু এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন দেশ গঠন করার পালা। বর্তমান তরুণ সমাজ রক্ত দিয়ে চায় না, তারা চায় ঘাম ঝরাতে। কিন্তু তারপরেও বাধ্য হয়ে স্বৈরাচারের হাত থেকে মুক্ত হওয়ার জন্য তারা রক্ত দিয়েছে। ২,০০০ মানুষ মারা গিয়েছে, ১০,০০০-এর মতো আহত হয়েছে, কিন্তু তারা আর রক্ত দিতে চায় না। তারা এখন পরিশ্রম করতে চায়, ঘাম ঝরাতে চায়, দেশপ্রেমে উদ্যত হয়ে পরিশ্রম করে তারা এই দেশটাকে গঠন করতে চায়। সেই দেশটাকে গঠন করার জন্য আপনার এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা অত্যন্ত ক্ষতিকর। আপনি মনে করেন যে এই ভারতকে কথাটা টেনে নেবে না? অলরেডি ভারতের বিভিন্ন মিডিয়াতে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে সরকারের একজন মন্ত্রী সমপর্যায়ের উপদেষ্টা তিনি বলতেছেন যে তিনি ভারতের অংশ দখল করে নেবেন, কারণ এখনো যুদ্ধ শেষ হয়নি, বিজয় এখনো সুদূর পারাহত। এই ধরনের কথাবার্তা সরকারের একটা পদে থেকে দেওয়া, আমি মনে করি এটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমাদের যে এই ভৌগোলিক উপমহাদেশীয় রাজনীতি, এই রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশ ভারতের যে বর্ডার, এই বর্ডার হচ্ছে মীমাংসিত সত্য। কিছু ছিটমহলের সমস্যা ছিল, এই ছিটমহলের সমস্যাগুলো হাসিনার আমলে এগুলোর মীমাংসা হয়ে গিয়েছে। তারপরেও ওই ভারতের কিছু ইউটিউবারের কথায় আপনি নেচে, আপনি একজন উপদেষ্টা হয়ে, আপনি একজন সমন্বয়ক হয়ে, আপনি এই স্বৈরাচার পতন আন্দোলনের অগ্রভাগের সৈনিক হয়ে আপনি এই বক্তব্য দিতে পারেন না। এটার আমি তীব্র নিন্দা জানাই। আচ্ছা, আপনি আপনার বক্তব্য লিখে ফেসবুকে এটা পোস্ট করেছেন, ভালো কথা। আপনি যদি মনেই করেন যে আপনি অন্তর যা বিশ্বাস করেন তা আপনি আপনার ফেসবুক পোস্টে লিখেছেন, তাহলে আপনি এটা ২ ঘন্টা পরে ডিলিট করলেন কেন? তার মানে হচ্ছে কেউ একজন আপনাকে বলেছে যে
তুমি যেটা লিখেছো ফেসবুকে এটা তোমার উপদেষ্টা হয়ে লেখা ঠিক হয়নি। আপনি বুঝতে পেরেছেন, আপনি অনুধাবন করেছেন, অনুধাবন করার পর ডিলিট করে দিয়েছেন, তাই না? আপনাদের বয়স কম, কিন্তু এই কম বয়সেই আপনারা যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব কিন্তু কম না। আপনারা সেই দায়িত্বের সমানভাবে অবস্থান করে নিজেদেরকে সে পর্যায়ে নিয়ে আসুন। কথা সবসময় বলতে হয় না, নীরবতাও হচ্ছে এক ধরনের কৌশল। এই যে আপনার আরেক কলিগ নাহিদ বলল কি ওই দিন যে বিএনপি আমাদেরকে সহযোগিতা করতেছে না, বিএনপি আমাদেরকে অসহযোগিতা করতেছে। এরপরে বিএনপি খেপে উঠল যে কি রে, আমরা কখন অসহযোগিতা করলাম? তখন নাহিদ বলল কি যে আমার কথাকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তথ্য মন্ত্রণালয়ে যেই লোকটা প্রেস ব্রিফিংয়ে দিয়েছে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন নাহিদকে আমার প্রশ্ন যে শুরু থেকেই যদি বিএনপি এই সরকারকে অসহযোগিতা করত তাহলে এই সরকার এতদিন ক্ষমতা টিকে থাকতে পারতো না তো। যেই বিএনপি জামাত সরকারকে প্রত্যেকটা পর্যায়ে সহযোগিতা করে আসতেছে, সেই বিএনপি নাকি সরকারকে সহযোগিতা করতেছে না, এটা উপদেষ্টা নাহিদ বলতেছে। আবার এই মাহফুজ আলম কি বলতেছে? সে ভারতের অংশ চায়। এই ধরনের কথাবার্তা একজন উপদেষ্টা হয়ে বলা সম্পূর্ণ অনুচিত এবং এই ধরনের কথাবার্তা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক করার পথে প্রধান অন্তরায়। অনেকে আবার বলবেন, আরে ভাই, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে কি হবে? আমরা যুদ্ধ চাই, শত্রুতা চাই। এগুলো হচ্ছে কট্টরপন্থীতা এবং এগুলো আমরা কখনোই সমর্থন করি না এবং হাসিনা পরবর্তী সময়ে এই সব কট্টরপন্থীর বিরুদ্ধে আমাদের অবস্থান সঙ্গত থাকবে। আমরা যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি বা এখনো করতেছি, ঠিক তেমনি যারা আবার বলে যে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে, ভারতের ভূখণ্ড আমরা চাই, তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান থাকবে। এমনকি আবার যারা বলে যে ৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীন আমাদের ভুল ছিল, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এই দেশটা আমাদের, এই দেশটা এখন গড়ার পালা। ভাঙা কঠিন, কিন্তু গড়া আরও কঠিন। কাজী মাহফুজ সাহেব, অনুরোধ জানাই, আপনি একজন উপদেষ্টা, অবশ্যই আপনি যোগ্য উপদেষ্টা, কোনো সন্দেহ নেই আপনার যোগ্যতা নিয়ে, কিন্তু এইভাবে হুটহাট এই ধরনের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবার 2 ঘন্টা পরে ডিলিট করে নিজেকে ছোট করবেন না, দেশের লজ্জা আর বাড়াবেন না। আশা করছি আপনারা এই ভিডিও পরিষ্ঠে মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।